মর্নিং ওয়াকের একটা ভিডিও তুমি করেছিলে, যেটা খুব রীতিমতো ভাইরাল হয়েছে। আমি ওই ভিডিওটা করবার জন্য, যে বাঙালি মর্নিং ওয়াকে গিয়ে কি করে, আমি 3 দিন সকালবেলা অ্যালেন পার্কে গিয়ে আমি অবজার্ভ করেছি। এবং ডায়লগগুলো যে কি বৌদি কেমন আছেন, বা কোনো একটা দাদাকে কি আজকে তো বৌদি এলো না, হ্যাঁ, তারপরে এই যে সত্যি একজন ভদ্রলোক, মানে আমি জানি না কিভাবে এরকম করে করে তার ভুঁড়ি কমতে পারে, ওটা চেষ্টা করছে, আমি ওর চেষ্টাটাকে তো একটা সম্মান দিতে হবে। পলিটিক্যাল যোগ বানাবে কখনো, নাম না করে? ভয় আছে তো নিজের, মানে কেউ যদি আমাকে ধরে এখন ডিম ফিম ছোড়ে, তাহলে আমাকে সেটা দিয়ে অমলেট বানিয়ে খেতে হবে আর কি। আমার খুব চাপ লাগে। যেটুকুনি শিক্ষায় আমি পেয়েছি সেটা হয়তো বিশাল কিছু নয়, কিন্তু আমার মনে হয় যে ওই শিক্ষাটা না আমাকে খুব সাহায্য করেছে ভাবাতে। তোমার তো মানে সব থেকে চ্যানেলে ভাইরাল ভিডিও যাকে বলে, সেটা আগের বারের বিশ্বকাপ থেকে হয়েছিল। এই স্টোরিটা একটু শুনবো। হ্যাঁ, মানে ওই 2022-এর বিশ্বকাপ থেকে। তখন ওই ব্রাজিল বিদায় নেওয়ার পরে, মোটামুটি ব্রাজিল সবসময়তেই বিদায় নিয়ে নেয় বিশ্বকাপ থেকে, এটা একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। বিদায় নিয়েছে, মানে ওই কবে যে তারা আসবে আমি জানি না। কিন্তু তখন একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমার একজন ব্রাজিলিয়ান সাপোর্টার, বাঙালি সাপোর্টার অবশ্যই, তিনি খুব দুঃখে আছেন যে এই ব্রাজিল চলে গেল, কি আছে জীবনে। এই যে আমি বিরিয়ানি কিনি সবসময়, তাতে কি আলুটা তো মাঝে মাঝে পচাও পাই, লেগ পিস তো সবসময় পাই না, কত মেয়ে তো প্রপোজালটা আমার অ্যাকসেপ্টই করেনি, সেরকম ব্রাজিল হেরে গেছে, জীবনে কি করা যাবে। তখন একজন বলছে যে দাদা, এই আর্জেন্টিনার লোকগুলো খুব উঠছে, হ্যাঁ, তো পাশের পাড়াতে ওরা ফ্ল্যাগ ট্যাগ টাঙিয়ে পিকনিক করছে, ফাইনালি উঠেছে, তো বিরিয়ানি বানাচ্ছে, বানাক বিরিয়ানি, আমি যাবো না, আমাকে ডাকলেও যাবো না, এরকম করে বলছি। তখন আমার পাশে ছেলেটা বলছে তারা হেভি গন্ধ বেরিয়েছে, কিন্তু তখন সত্যি ভালো গন্ধ বেরিয়েছে, আচ্ছা চ মাঠের ঝগড়া মাঠেই হবে, এই একটা পুরো ব্যাপারটা, সেটা দেখি লোকজন খুব খেয়ে গেছে। তো ওটা হচ্ছিল প্রথম ভাইরাল ভিডিও। ওকে, মানে বাঙালির বিরিয়ানি প্রীতি বনাম ব্রাজিল প্রীতি, দুটো নিয়ে না একেবারে পুরো সুন্দর মিলিয়ে দিয়েছে। যুদ্ধ কিন্তু এবারেও হচ্ছে, হ্যাঁ, যুদ্ধ এবারেও হচ্ছে। তো ব্রাজিল নেই, ওই আবার বেরিয়ে চলে গেছে, ব্রাজিল চলে গেছে, মানে সাম্বা না আচার দেখতে পাচ্ছি না ওরা। তো যাই হোক, ব্রাজিলিয়ান সাপোর্টারদের জন্য খারাপও লাগে, কি আর করা যায়। না, আজকে যখন আমরা রেকর্ড করছি, এখন আজকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলছে, এরপরে রিলিজ হলে যদি আর্জেন্টিনা না থাকে, বাঙালি কিন্তু তোমাকে খুব চাটবে। দেখো, আমি না দুটো দলকেই, মানে আমার ভালো লাগে খেলা, কিন্তু ওরকম ভাবে আমি ডাই হার্ট ফ্যান নই দুটো দলে। কার ফ্যান তুমি? আমি জার্মানি সাপোর্টার ফুটবলে। তাহলে সেই 2000 আমি একটা মেমেস দেখছিলাম, ঠিক আছে, একটা মেমেসে দেওয়া রয়েছে, একদিকে একটা জার্মান সাপোর্টার আর আরেকদিকে একটা রাহুল গান্ধীর মুখ, বলছে 2014 পর থেকে পৃথিবীটা কিরম এলোট পালট হয়ে গেল ভাই। তুমি আমাকে পলিটিক্যাল কথাবার্তা বলে প্রভোগ করার চেষ্টা করছো, কিন্তু আমি জার্মানিতেই থাকবো আপাতত। সেই 2014 পর থেকে আমি আর হাসতে পারিনি, বিশ্বাস করো। তাও তো এবারে ওরই ফার্স্ট রাউন্ড, একটা রাউন্ড উঠেছে, তার জন্য আমি, মানে আমার রীতিমতো আমার মনে হচ্ছে আমি বন্ধুদেরকে খাওয়াই যে ভাই উঠেছে, এরপর দেখবি কোয়ার্টার ফাইনালে যাবে, সেমিফাইনালে যাবে, হবে একদিন ঠিকই। এই পলিটিক্যাল যোগ বানাবে কখনো? পলিটিক্যাল যোগ তো আমি বানাই, আমি দেখেছি, নাম না করে। ভয় আছে তো নিজের, মানে কেউ যদি আমাকে ধরে এখন ডিম ফিম ছোড়ে, তাহলে আমাকে সেটা দিয়ে অমলেট বানিয়ে খেতে হবে আর কি। আমার খুব চাপ লাগে। তো ডিম ছোড়ার কনসেপশন তো ছিল না। আচ্ছা ধরো এই যে ডিম ফিম ছোড়াছুড়ি যখন হচ্ছে, তখন মনে হয়নি এই রে আমি যোগটা বানিয়ে দিয়েছি, বাই এনি চান্স আমিও ডিম খেয়ে যেতে পারি? এই জন্য আমি হাতে ডিম নিয়ে ঘুরি সবসময়, পকেটে আমি 4-5টা ডিম রাখা থাকে। ভাই তুই যদি আমাকে ছুঁড়িস, তুই আমি তোকে ছুঁড়ে দেবো, শোধবোধ হয়ে যাবে। নতুন কালচার, পকেটে ডিম নিয়ে ঘুরতে হবে। তোমার এই স্ক্রিপ্টিং গুলো কিভাবে বানানো হয়? মানে স্ক্রিপ্টিং গুলো মানে ওই আর তুমি বানাও তো? হ্যাঁ, অবশ্যই, একদম আমিই বানাই। ভাবি জীবনে কি করলাম, কি পেলাম, কি পেলাম না, তারপর দেখলাম যে অনেক কিছুই তো পাইনি, এবারে সেই না পাওয়ার যে ব্যাপারটা, একটা অল্টার ইউ আমার মধ্যে কাজ করে নিয়ে, তখন মানে এবার লিখি আমি যেগুলো আমি জীবনে করতে পারিনি, এবার সেগুলোকে আমি লেখা শুরু করবো, এইভাবে স্ক্রিপ্টটা হয়ে যায়, মানে এসে যায় এখন ব্যাপারটা।
আমি একটা দেখছিলাম যে মর্নিং ওয়াকের একটা ভিডিও তুমি করেছিলে, যেটা খুব রীতিমতো ভাইরাল হয়েছিল। ভাইরাল হয়েছিল, হ্যাঁ। মানে বাঙালি সত্যি এরম ভাবে মর্নিং ওয়াক অ্যাকচুয়ালি আমি ওটা করবার জন্য পার্ক স্ট্রিট, ওটা আমি অ্যালেন পার্কে করেছিলাম। পার্ক স্ট্রিট আমার কলেজ, তো অ্যালেন পার্কের ব্যাপারটা আমি মোটামুটি জানি। আমি ওই ভিডিওটা করবার জন্য যে বাঙালি মর্নিং ওয়াকে গিয়ে কী করে, আমি 3 দিন সকালবেলা অ্যালেন পার্কে গিয়ে আমি অবজার্ভ করেছি। এবং ডায়লগগুলো যে কি বৌদি কেমন আছেন, বা কোনো একটা দাদাকে কি আজকে তো বৌদি এলো না, হ্যাঁ, বা তারপরে এই যে মানে সত্যি একজন ভদ্রলোক, মানে আমি জানি না কীভাবে এরকম এরকম করে করে তার ভুঁড়ি কমতে পারে, মানে উনি চেষ্টা করেছে, আমি ওর চেষ্টাটাকে তো একটা সম্মান দিতে হবে। তো আমি এগুলো পুরো অবজার্ভ করলাম, নিয়ে আমি মোবাইলে টুকলাম, ওখানে বসে আছে এইগুলো করে নিয়ে 4th ডেতে গিয়ে আমি ভিডিও বানালাম। এবং আমি 2 দিনে ভিডিও বানিয়েছি, মানে ওই একই জামা পরে আমি পরপর 2 দিন গিয়ে ভিডিওটা বানালাম। এই যে মানে আমার না এই কন্টেন্টগুলো পেয়ে যায় এদের কাছ থেকে, হ্যাঁ। মানে দারুণ লেগেছিল আমার এটা। ডেইলি লাইফ কন্টেন্ট বেসিক্যালি ওই কন্টেন্ট গুলো হিট করে আমি দেখেছি, যে হ্যাঁ। কন্টেন্ট গুলো রেগুলার লাইফের হ্যাঁ। সাথে খুব রিলেট করা যায়। একদমই তাই, কারণ দেখো মানুষ সোশ্যাল মিডিয়া কেন দেখছে? হুম। বসের কাছ থেকে ঝাড় খেয়েছে, একটা কোনো মেয়েকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছিল, সে অ্যাকসেপ্ট করেনি, চ্যাটে বলেছে এই তোমাকে না দারুণ দেখতে লাগছে, নি ব্লক খেয়ে গেছে। এবার তাকে তো কোথায় একটা মেন্টাল পিস দরকার, হ্যাঁ, সেই মেন্টাল পিসটা পাওয়ার জন্য লোকে এখন সোশ্যাল মিডিয়া দেখছে। তো তাকে এমন কিছু জিনিস দেখাতে হবে, সেটা দেখে এই এটা আমার সঙ্গে হয়েছে, এই সত্যি এরকমই করে। তো ওই জন্যই ভিডিওগুলো আমি ওভাবেই বানাবার চেষ্টা করি। এই ফার্স্ট্রেশনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু আপলোড হলেই লোকে এত গালাগাল খায়। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপারটা। গালাগাল দিতে হেবি ভালোবাসে খুব লোকে। ভালোবাসা। আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলছি, ঠিক আছে? আমার একটা ভিডিওতে একজন ভদ্রলোক হুম। তিনি বলেছেন যে এই তোকে দেখে নেবো, একটা কোনো একটা ভিডিওতে কিছু একটা হবে, বা তার পছন্দ হয়নি কিছু তোমার একটা। কমেন্টে লিখেছে, হ্যাঁ, আমার comment, আয় তোকে দেখে নেবো। তোমার কমেন্টে? হ্যাঁ, আমার comment, আয় তোকে দেখে নেবো। জোক। হ্যাঁ, তো এইবারে আমি ইয়েতে গিয়ে কি বলে ওনার প্রোফাইলে গেলাম, দেখলাম উনি থাকেন মুম্বাইতে। হুম। তা আমি লিখলাম যে দাদা আমি জুলাই মাসে তাহলে মুম্বাই যাওয়ার প্ল্যান করছি, হুম। ঠিক আছে আয়। প্রথমে ঠিক আছে আয়, হ্যাঁ। তো বললো দাদা আমি পাওয়াই, হ্যাঁ ইয়েতেই মানে ইনবক্সে কমেন্টে লিখছে, না কমেন্টে আচ্ছা, লিখছে, comment-এ। কমেন্টে লিখছে, পাবলিক কমেন্ট, হ্যাঁ। এবার আমি লিখলাম দাদা আমি পাওয়াইয়ের কাছে থাকবো, হ্যাঁ। আচ্ছা আসুন, আয় থেকে আসুন হয়ে গেল, ঠিক আছে। তবে লিখলাম দাদা আপনি কোথায় থাকবেন, এখানে বিয়েটা দিন, আমরা কি তাহলে 1-to-1 করবো? আচ্ছা দেখে নেব, ঠিক আছে পরে কথা হবে, ব্যাস হয়ে গেল। তারপর আমি না 4 বার কমেন্টে রিপ্লাই করেছিলাম, দাদা তাহলে অ্যাড্রেসটা দিন, দাদা অ্যাড্রেসটা দিন, দাদা কোথায় যাবো, তাদের আর কোনো রিপ্লাই নেই। মানে এই যে লোকজন একটা ওই সময় তাদের কি একটা চলে, এই একে করেই দিতে হবে, একে কিছুটা লিখতেই হবে, একে অ্যাটাক করতেই হবে। হ্যাঁ। আমার না তখন মনে হয় যে তাদেরকে বলি একটুখানি শান্ত হন, হুম। জল খান, একটু পায়চারি করুন, দেখবেন তখন মনে হবে যে দূরে কি করেছে কি ইগনোর করে দিই। হুম। এইটা মানুষ করতে পারে না। না, এইটা করতে পারে না। এবং অদ্ভুতভাবে ব্যাপারটা হচ্ছে যে প্রচুর জ্ঞান মানে বহু লোকের, মানে যে পড়লেই বোঝা যায় এর ওই বিষয়টা কোনো জ্ঞানই নেই, কিন্তু স্টিল ওই বিষয়টা কমেন্ট করছে। মানে করতে হবে, ওই যে বলছি না যে জীবনে যে না পাওয়ার যে ব্যাপারটা মানুষের মধ্যে এমনভাবে চলে এসছে যে তাকে কোথাও গিয়ে দেখাতে হবে যে আমাকে তো কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না, আমি নিজেকে নিজে ইম্পর্টেন্স দেবো। হ্যাঁ। নিয়ে সেটা সেই বিশাল কিছুটা লিখবে, একটা থ্রেড দেবে, এই করবে। ও নেই বাবা নেই। আমি মাঝে মাঝে মনে হয় যে এদের কমেন্টগুলোকে পিন করে দিই। হ্যাঁ। আমি নিজেই বলি যে দাদা প্লিজ এনার কমেন্টটাকে লাইক করুন। আচ্ছা, এরকম কি কি হুমকি এসছে তোমার কাছে এখন অব্দি? হুমকি সেভাবে আমি তো মানে সবাইকেই চাটি, তো হুম। তো মানে আমি তো আর এরকম হয়েছে যে কাউকে নির্দিষ্ট করে চেটেছো, পরে এসে সেও বলেছে যে ভাই হেভি চেটেছিলিস? হ্যাঁ, এটা কিন্তু হয়েছে। মানে ওরকম মানে ধরো একটা কোনো পলিটিক্যাল পার্টির সদস্যদের মনে হয়েছে, সদস্যদের মনে হয়েছে যে এটা ওনাদেরকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, হ্যাঁ। তো এবার তারা পুরো ভিডিওটা দেখেনি, কিন্তু পুরো ভিডিও দেখেনি। এবার আমাকে ইনবক্সে করেছে যে দাদা সবই তো বুঝলাম, কিন্তু তুমি একটু অন্যদেরকে নিয়েও বলো। আমি তখন বললাম যে তুমি পুরো ভিডিওটা দেখো, হ্যাঁ। তারপর দেখো আমি কাদেরকে নিয়ে বলেছি। দেখেছেন যে না খালি একটা ইয়েকে নিয়ে তো বলছি না, অন্যজনদেরকে নিয়ে বলছি, নিয়ে না সে এসে আবার বলেছে যে সরি দাদা ভুল হয়ে গেছে, না দাদা বুঝতে পারিনি, হ্যাঁ। এবং রাস্তায় এরকম 2-3 জনের সঙ্গে দেখা হয়েছে, তারা বলছে যে দাদা আমরাও ওই ইয়েটাই করি, মানে ওই রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু তুমি যেভাবে করো আমাদেরও ভাল লাগে। ইনফ্যাক্ট আমার অনেক মানে ধরো নেতা নেত্রীদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়েছে কোনো অনুষ্ঠানে গিয়ে, সেখানে কি তারা বলেছেন যে হ্যাঁ ভালো লাগে তোমারটা। তোমার সাথে তো আমার এবিপিতেও সম্ভবত দেখা হয়েছিল, রাইট। তো এই যে মানে আমার মনে হয়েছে যারা শিক্ষিত তারা কিন্তু ব্যাপারটাকে বোঝে। হ্যাঁ, মানে শিক্ষিত মানে আমি ডিগ্রিধারী বলছি না, আমি বলছি যারা সত্যিকার সেন্সিবল তারা কিন্তু বোঝে যে কে কোনভাবে নিচ্ছে বা কে কোনভাবে বলার চেষ্টা করছে। তো সেদিক দিয়ে আমার ভালো লাগে। তুমি তো প্রফেশনাল কমেডিয়ান নয়, মানে তোমার প্রফেশনাল কমেডিয়ান হওয়ার দরকারই নেই, তোমার যা এডুকেশন
বা ইত্যাদি রয়েছে। আমি বলছি যে এই যে স্টিল একটা ভালোবেসে কন্টেন্ট ক্রিয়েট করা, এবং মানে আমি পুরো মেনশন না করলেও খুব গর্বের সাথে বলতে পারি ও একজন আইআইটিয়ান, এবং অনেকেই আপনারা জানেন, অনেকেই জানেন না। সেই জন্য আমি বললাম যে সেইটার পরেও বাংলা কন্টেন্ট নিয়ে এত সুন্দর, মানে তোমার চাকরি ক্ষেত্রে বহু ব্যস্ততা রয়েছে, বাংলা কন্টেন্ট নিয়ে এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করা দিনের শেষে কিন্তু একটা ডেফিনেটলি ভালো লাগা কাজ করে যখন মানুষজন এসে রেকগনাইজ করতে পারে, চিনতে পারে। সেই 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 এক্সপিরিয়েন্সটা আমি তোমার থেকে একটু জানবো। এটা সত্যি, মানে আমি যে এই যে তুমি বললেন না যে আমার ধরো যেটুকুনি শিক্ষায় আমি পেয়েছি সেটা হয়তো বিশাল কিছু নয়, কিন্তু আমার মনে হয় যে ওই শিক্ষাটা না আমাকে খুব সাহায্য করেছে ভাবাতে। হুম মানে আমি না খুব ভাবতে ভালোবাসি। এই যে আমি ভাবছি বা আমি লোকজনকে দেখছি, আমার মনে হয় যে এখান থেকে একটা গল্প আঁকলে কেমন হয়। হুম এই যে আমরা স্কেচিং বলি না, হুম স্কেচ করা, হুম হুম আসলে আমরা একটা গল্প আঁকার চেষ্টা করি। এবং আমি কিন্তু কখনোই ফলোয়ার, লাইক, ভিউস আমার কিচ্ছু যায় আসে না। সেগুলো তো মানে এমনি সেগুলো যদি আসবে। হয়তো হবে, আমার কিচ্ছু যায় আসে না, আমি কোনো কম্প্যারিজনে নেই, আমার কারোর সঙ্গে কোনো তুলনা নেই। আমার মনে হয় যে আমি যেটা করছি সেটা আমার কাছে ভালো লাগলেই হলো, বাকি সবাই বেস্ট, সবাই বেটার, সবাই ভালো আমার থেকে। আমি খুব সামান্য, যদি মানুষজন আমাকে ভালোবাসে আমার সেটাই ভালো লাগবে। আমার রাত্রিবেলাতে খুব আরাম করে ঘুম হয় যখন কোনো ভিডিওতে লোকজন পছন্দ করে। সেটা কিন্তু কত ভিউজ গেছে সেটা নয়, হুম লোকজন ইনবক্সে এসে বলে, এরকমও বলেছে যে দাদা আমার বাবার ক্যান্সার, 4th স্টেজে আছেন উনি, উনি খালি তোমার ভিডিও দেখেন। বাহ। এইগুলো যে কত বড় পাওনা, হ্যাঁ আমার ডেফিনেটলি। মনে হয় যে এর থেকে তো বড় পুরস্কার আর হয় না। তো হ্যাঁ তো এইগুলোকে আমাকে মানে ইন্সপিরেশন দেয় যে আরো গল্প বলি, মানুষের কাছে আসি, যতদিন পারো মানুষের গল্প বলে যাব। তো এই গল্প বলার যদি ক্ষমতা আমার কাছে এসে থাকে, তাহলে তো আমি মানে প্রকৃতির কাছে থ্যাঙ্কফুল যে এই এই ক্ষমতাটা ট্যালেন্টটা আছে, আমার আছে। এই হ্যাঁ ট্যালেন্টটা আছে। এটা তো তোমার তো তাহলে আগে থেকেই নাটক বা এগুলোর ব্যাকগ্রাউন্ড অনেক ছিল। অনেক ছোট থেকে, মানে ক্লাস 3-4 থেকে আমি যে অঞ্চলে বড় হয়েছি শিবপুরে। হুম তো তখন না শিবপুরে এখন হয়তো ব্যস্ততার কারণে অনেক কমে গেছে, কিন্তু একটা সাংস্কৃতিক একটা পরিবেশ ছিল। পাড়ায় পাড়ায় অনেক ওই ক্লাবের মতন ছিল, এবং সেই ক্লাবে কিন্তু আড্ডা হতো না, সেই ক্লাবে আমরা ব্যায়াম করতাম, যোগ ব্যায়াম করতাম হুম হুম। প্রথমে। তারপরে আমরা অনেক রাশিয়ান ড্রিল টাইপের শিখতাম। তারপরে হাওড়া একটা হ্যাঁ, কালচারাল হাব ছিল। হাব অ্যাকচুয়ালি ছিল সেটাই বলতে হচ্ছে, এটাই হ্যাঁ ছিল বলতে খুব দুর্ভাগ্যজনক। খারাপ লাগছে। তো সেখানে নাটক করেছি আমরা, নাটক শিখেছি, আবৃত্তি করেছি। তো সেখান থেকেই আমার উঠে আসা, হুম এটা আমার গর্ব। মানে আজকের ডেটেও জেলা হিসাবে হাওড়াতে কিন্তু সাংস্কৃতিক চর্চা অনেক মারাত্মক। অনেক অনেক কিন্তু এই যে হাওড়া শহরতলি, সেইখানে আস্তে আস্তে কিছুটা ভাটা পড়ে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে একজন হাওড়াবাসী হিসেবে আমারও কর্তব্য হাওড়াকে তুলে ধরা। হুম এবং সেখানে কিছু ক্ষেত্রে আমি হাওড়াকে কমেডির মাধ্যমে তুলে ধরি। হুম আমার মনে হয় যে ঠিক আছে, লোকজন তো জানছে যে একটা হাওড়ার ছেলে করছে, এটা আমার কাছে বড় পাওনা। লোকজন আমাকে দেখলে বলে যারা হাওড়ায় থাকে,